যারা ভবিষ্যতে বা আগামীতে বিপিএসসি টিআরই 4.0 বা স্টেট যে বিয়ের সময় ছেলে পক্ষ অপেক্ষা মেয়ে পক্ষকে অনেক অনেক স্যাক্রিফাইস করে চলতে হয় এবং কিছু খাবার নিয়ে সমস্যা হয়েছে, আর সেই খাবার নিয়ে সমস্যা হওয়ায় সেই মারামারি হয়েছে। এবার সেই মারামারি আটকাতে গিয়ে মেয়ের বাবা নিজে সেখানে হাজির হয়েছে এবং সেই ঝামেলাটা থামানোর চেষ্টা করেছে, কিন্তু সেই ঝামেলা থামেনি, উপরন্তু মেয়ের বাবাকেও মার খেতে হয়েছে। এবার মেয়ের বাবা যে মার খেলো তার মেয়ের বিয়ে উপলক্ষে, সেই জায়গাটা তো উচিত ছিল সে বলতে পারতো যে যে পরিবার এখানে বিয়ে করতে এসছে বা ছেলেপক্ষ আচার আচরণ ভালো নেই, আমি আমার মেয়ের বিয়ে দেব না। কিন্তু তেমনটা হয়নি। বাবা মাথা হেট করে তার নিজের মেয়েকে সেই ছেলের সঙ্গে বিয়ে দিয়েছেন এবং তাকে শ্বশুরবাড়ি ট্রান্সফার করেছেন। অর্থাৎ হচ্ছে এবং বিয়ে হবে তারও কোনো গ্যারান্টি নেই। কারণ কম বেশি সবাই বুঝতে পারছো এখন ভালোবাসা দুনিয়া। এমন উদাহরণ আমি দেখেছি যে আগামীকাল বিয়ে, আজকে মেয়ে আউট। সমাজে এমনও মানুষ থাকে যে টাকাটাকে আসল বলে মনে করে, টাকা দাও তারপরে বিয়ে হবে, নয়তো হবে না। আমাদের জীবনে কেউ কেউ বলেছে কি যে যে বিয়ে করে নিয়েছে সেও পস্তাচ্ছে বা আফসোস করছে, আর যে বিয়ে করেনি সেও আফসোস করছে। কিন্তু প্লাস টাকা নেই, সে বিএড করতে পারছে না, মনে মনে ভাবছে যদি বিএডটা করে নিতাম তাহলে হয়তো সামনে এসএসসি হবে, এসএসসি পরীক্ষা দিতাম এবং হাই স্কুল টিচার হয়ে যেতাম। এবার দেখো যে বিএড করে নিয়েছে ও আশা দেখছে কবে এসএসসি হবে, সেই 2016 সালে হয়েছে লাস্ট, আর এসএসসি হচ্ছে না, কবে যে পরীক্ষা দিব, ফালতু ফালতু 1.5 লাখ টাকা দিয়ে খরচা করে বিএড করলাম, কোনো লাভই হলো না। বিয়ের ক্ষেত্রেও যে বিয়ে করে নিয়েছে সে পস্তাচ্ছে যে কেন বিয়েটা করলাম, কি সাংসারিক ঝামেলায় পড়ে গেলাম, আর যে বিয়ে করেনি সে ভাবছে যে কি কবে বিয়ে করবো। যা কি আমি অনেককেই জিজ্ঞেস করেছি বা আমার সঙ্গে যারা পড়াশোনা করতো সেসব বান্ধবী জিজ্ঞেস করেছে, আচ্ছা মেয়েরা শুধু টাকাই কেন পছন্দ করে, টাকাতে কি এমন আছে? তো বলছি কি শুধু ভালোবাসা দিয়ে সংসার চলে না, টাকা দিয়ে সংসার চলে, এই জন্য আমরা টাকাটাকেই পছন্দ করি। এটি প্রথম গ্রন্থভুক্ত হয় রবীন্দ্র গল্পের সংকলন গল্প সপ্তকে, পরে গল্পগুচ্ছের তৃতীয় খণ্ডে স্থান পায়। এই গল্পটি আমি পূর্বেই বলেছি, তৎকালীন সমাজে যে পণ প্রথার প্রচলন ছিল সেই পণ প্রথার বিরোধিতা নিয়ে বা বিরোধিতা করে এই গল্পটি লেখা হয়েছে। যে লাইন থেকে প্রশ্ন হতে পারে সেই লাইনগুলো আমরা আন্ডারলাইন করে নেব বা সেগুলো মার্ক করে রাখবো। শোনো তাহলে, আজ আমার বয়স 27 মাত্র। এই গল্পটি উত্তম পুরুষে জবানিতে লেখা, অর্থাৎ বক্তা নিজের কথাগুলো নিজের মুখে ব্যক্ত করছেন। এই গল্পের বক্তা হচ্ছেন অনুপম। তিনি বলছেন, আজ আমার বয়স 27 মাত্র। এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড়, না গুণের হিসাবে, তবু ইগোর একটু বিশেষ মূল্য আছে। ইহা সেই ফুলের মতো যাহার বুকের উপরে ভ্রমর আসিয়া বসিয়াছিল, এবং সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনে মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে। সেই ইতিহাসটুকু আকারে ছোট, তাহাকে ছোট করিয়াই লিখিব। ছোটকে যাহারা সামান্য বলিয়া ভুল করেন না, তাহারা ইহার রস বুঝিবেন। কলেজে যতগুলা পরীক্ষা পাস করিবার সব আমি চুকাইয়াছি, অর্থাৎ শেষ করেছেন। ছেলেবেলায় আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিত মশাই আমাকে শিমুল ফুল ও মাকাল ফলের সহিত তুলনা করিয়া বিদ্রূপ করিবার সুযোগ পাইয়াছিলেন। শিমুল ফুল দেখতে লাল রঙের হয়, আমি স্ক্রিনে শো করাচ্ছি, দেখে নাও একবার। এবং মাকাল ফল দেখতে বাইরে থেকে খুব সুন্দর হয়, লাল টুকটুকে, কিন্তু যদি সেই ফলটাকে কাটো তাহলে ভিতর থেকে কালো কালো তার বীজগুলো বেরিয়ে আসে, যেটা তুলনামূলকভাবে দেখতে অনেকটাই খারাপ। যাকগে, তো মাস্টারমশাই এই অনুপমকে কখনো কখনো শিমুল ফুলের সঙ্গে তুলনা করেছেন, কখনো আবার মাকাল ফুলের সঙ্গে তুলনা করেছেন। তারপর দেখো, ইহাতে তখন বড় লজ্জা পাইতাম,
কিন্তু বয়স হইয়া এ কথা ভাবিয়াছি, যদি জন্মান্তর থাকে তবে আমার মুখে সুরূপ এবং পণ্ডিত মশাইদের মুখে বিদ্রূপ আবার যেন এমনি করিয়াই প্রকাশ পায়। তাহলে এখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে আমরা প্রথমে আলোচনা করে নিই। গল্পের শুরুতে অনুপম তার বয়স কত বলেছিল এবং মাস্টারমশাই তাকে কিসের সঙ্গে তুলনা করেছেন বা কিসের সঙ্গে তুলনা করেছেন, তাহলে আমরা বলবো শিমুল ফুল ও মাকাল ফুলের সঙ্গে তুলনা করেছেন। চলো, এই দুটো প্রশ্ন এখানে গুরুত্বপূর্ণ। তারপরে এগিয়ে যাই। আমার পিতা এককালে গরিব ছিলেন, ওকালতি করিয়া তিনি প্রচুর টাকা রোজগার করিয়াছেন, ভোগ করিবার সময় নিমেষ মাত্র পান নাই। মৃত্যুতে তিনি যে হাঁপ ছাড়িলেন সেই তার প্রথম অবকাশ। অর্থাৎ এত কাজ করেছেন, সংসারে একটুও ছুটি কাটাননি, সবসময় কাজে কাজ, এবং সেই কাজ করে অর্থাৎ ওকালতি করে প্রচুর টাকা ইনকাম করে। ওকালতি মানে উকিলগিরি করা। হ্যাঁ, তো যখন মারা গেলেন তারপর থেকে তিনি অবকাশটা পেলেন বা ছুটিটা পেলেন। তারপরে দেখো, তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে অনুপমের যে বাবা, সে কি করে প্রচুর টাকা ইনকাম করেছে? আমরা বলবো ওকালতি করে। তা আমরা এখানে আন্ডারলাইন করে নিই। আমার তখন বয়স অল্প, মার হাতেই আমি মানুষ, মা গরিবের ঘরের মেয়ে, তাই আমরা যে ধনী একথা তিনিও ভোলেন না, আমাকেও ভুলিতে দেন না। শিশুকালে আমি কোলেই মানুষ বোধ করি, সেই জন্য শেষ পর্যন্ত আমার পুরোপুরি বয়সী হইল না। আজও আমাকে দেখিলে মনে হইবে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। গজানন অর্থাৎ গণেশ তার ছোট ভাইয়ের মতো। আমার আসল অভিভাবক আমার মামা। এখানে প্রশ্ন আসতে পারে যে অনুপমের আসল বা তার পরিবারের বা সংসারের আসল অভিভাবককে, তা আমরা বলবো তার মামা। এবং যদি বলা হয় যে বক্তা নিজেকে কার সঙ্গে তুলনা করেছেন বা কার ভাইয়ের সঙ্গে তুলনা করেছেন, তা আমরা বলতে পারবো এখানে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি, অর্থাৎ গণেশের ছোট ভাইয়ের মতো। আচ্ছা, তাহলে তার সংসারের মালিক হচ্ছে তার মামা। তিনি আমার চেয়ে বড় জোর বছর 6 বড়। এখানে প্রশ্ন আসতে পারে যে অনুপমের মামা তার থেকে কত বছরের বড়? আমরা বলবো 6 বছরের বড়। আনয়ন করে নিলাম। কিন্তু ফল্গুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইলেন। ফল্গু একটি নদীর নাম। সেই নদীর মতোই তার সংসার যাবতীয় দায়িত্ব বা বিভিন্ন বিষয় তিনি শুষিয়ে নিয়েছেন, অর্থাৎ নিজের মধ্যে আকৃষ্ট করেছেন। তাহাকে না খুঁড়িয়া এখানকার এক গণ্ডূষ রোষ পাইবার জো নাই। গণ্ডূষ মানে এক মুষ্টি হাতে যতটুকু আঁটে বা মুখে করে একবারে যতটা গিলতে পারা যায় ততটুকু। তো তাহাকে না খুঁড়িয়ে অর্থাৎ তার সঙ্গে যোগাযোগ না করে এই সংসারের কোনো কাজ কিন্তু হবার নেই, এই জন্য তিনি এরকম কথা বললেন। এই কারণে কোনো কিছুর জন্যই আমাকে কোনো ভাবনা ভাবিতেই হই না। অর্থাৎ সংসারে যা যা দরকার বা যাবতীয় কাজকর্ম বা বিভিন্ন বিষয় নিয়ে তার মামাই কিন্তু তাদেরকে সাহায্য করেন। তারপর দেখো, কন্যার পিতা মাত্রেই স্বীকার করিবেন আমি সৎপাত্র, তামাকটুকু পর্যন্ত খায় না। তামাক বলতে বর্তমান সময়ে যেটা বলা হয় খৈনি, সে খৈনিটা সে খায় না। সৎপাত্র অর্থাৎ সে বিবাহের উপযোগ্য, 27 বছর বয়স, বিয়ে হবে, তো যে কোনো মেয়ের বাবা তাকে বলবে যে ছেলেটা ভালো আছে, তামাকটুকু খায় না। ভালো মানুষ হবার কোনো ঝঞ্ঝাট নাই, তাই আমি নিতান্ত ভালো মানুষ। মাতার আদেশ মানিয়া চলিবার ক্ষমতা আমার আছে, বস্তুত না মানিবার ক্ষমতা আমার নাই। অর্থাৎ মা এবং মামা যা বলবেন সবগুলো কিন্তু শুনে তাকে চলতে হবে। অন্তঃপুরের শাসনে চলিবার মতো করিয়াই আমি প্রস্তুত হইয়াছি। যদি কোনো কন্যা স্বয়ম্বরা হন তবে এই সুলক্ষণটি স্মরণ করিবেন। সুলক্ষণাটিকে অর্থাৎ যদি কোথাও স্বয়ম্বর অনুষ্ঠিত হয় তাহলে কোনো মেয়ে যেন তাকে স্মরণ করে বা কোনো বউ যেন তাকে স্মরণ করে যে এখানে একটা পাত্র রয়েছে, যেন তার গলায় স্বয়ম্বরের মালাটা পরিয়ে দেন, এরকম একটা মনের মধ্যে ইচ্ছা প্রকাশ করছেন। তারপর দেখো, অনেক বড় ঘোর হইতে আমার সম্বন্ধ আসিয়াছিল,
কিন্তু মামা, যিনি পৃথিবীতে আমার ভাগ্যদেবতা, প্রধান এজেন্ট, বিবাহ সম্বন্ধে তাঁর একটা বিশেষ মত ছিল। ধনীর কন্যা তার পছন্দ নয়। আমাদের ঘরে যে মেয়ে আসিবে সে মাথা হেঁট করিয়া আসিবে, তিনি এই চান। তো এতটুকু পড়লাম, পাতা পাল্টাবো। তো এখানে কি কি প্রশ্ন হতে পারে? এখানে যে তিনি কি খান না, আমরা বলবো তামাক খান না, এটা প্রশ্ন হতে পারে। তিনি নিজেকে সৎপাত্র বলেছেন, এটা প্রশ্ন হতে পারে। আর তিনি সবসময় বাড়ির নিয়ম বা মামা এবং মায়ের কথা মতো চলতেন, এবং কোনো কন্যা বা স্বয়ম্বরা যদি হয় তাহলে তাকে একটু খেয়াল রাখবেন বা তাকে স্মরণ করবেন। তারপর দেখো, অথচ টাকার প্রতি আসক্তি তার অস্থিমজ্জায় জড়িত। এটা কার? অনুপমের মামার। একটু আগে এখানে বলা হলো যে দেখো কি লেখা আছে, ধনীর কন্যা তার পছন্দ নয়। সে ধনীর পরিবারের মেয়েকে তার ভাগ্নের সাথে বিয়ে দেবে না। সে চাইতো আমাদের ঘরে যে মেয়ে আসিবে সে মাথা হেঁট করিয়া চলিবে বা আসিবে, এই তিনি চান। অথচ দেখো ব্যাপারটা কিরকম, যে সে চাইছে গরিব ঘরের মেয়ে আসুক, কিন্তু সে চাইছে, দেখো, টাকার প্রতি আসক্তি তার অস্থিমজ্জায় জড়িত, অর্থাৎ কিন্তু টাকা পয়সার প্রতি তার ভীষণ লোভ। তিনি এমন বেহাই চান যাহার টাকা নাই, অথচ যে টাকা দিতে কসুর করিবে না। কসুর বলতে কি, যদি দেনা পাওনা কিছু হয় বা পণ হিসেবে কিছু চাওয়া হয় তাহলে না করবেন না, যা চাইবেন তাই পাওয়া যাবে, এরকম একটা বেহাই চান। যাহাকে শোষণ করা চলিবে, অথচ বাড়িতে আসিলে গুড়গুড়ির পরিবর্তে বাধা হুকাই তামাক দিলে যাহার নালিশ খাটিবে না। অর্থাৎ এরকম একটা মানুষ যার কাছে যা চাওয়া হচ্ছে তাই দিয়ে দেওয়া হবে, এবং সেই লোকটা যখন তার বাড়িতে ঘুরতে যাবে তখন গুড়গুড়ির বদলে, গুড়গুড়ি বড় হুকা, যদি দেখো আমি স্ক্রিন শো করে দিচ্ছি, ওই ইংরেজরা এই হুঁকোটা থেকে তামাক সেবন করতো আর কি। তো বড় মানে স্ট্যান্ডার্ড কোয়ালিটির হুঁকো, তো সেটার বদলে যদি সামান্য মাটির তৈরি হুঁকো দিয়ে দেওয়া হয় তাহলে তারা হয়তো একটু নালিশ করবে না যে আমাকে এরকম ছোট হুঁকো কেন খেতে দিয়েছো, তাই না? কোনো নালিশ করবে না। তারপর দেখো, এখান থেকে প্রশ্ন হতে পারে যে টাকার প্রতি আসক্তি তার অস্থিমজ্জায় জড়িত, কার সম্পর্কে বলা হয়েছে? তাহলে বলবো আমরা অনুপমের মামার পক্ষে বা তার প্রতি এরকম উক্তি করা হয়েছে, বা তারই এরকম মনোভাব। আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে। কার বন্ধু? অনুপমের বন্ধু। আনন্দ করে নি, কানপুরে। কানপুরে কোথায় রয়েছে? উত্তরপ্রদেশে। সে ছুটিতে কলিকাতায় আসিয়া আমার মন উতলা করিয়া দিল। সে বলিল, ওহে মেয়ে যদি বলো একটি খাসা মেয়ে আছে। তার বন্ধু হরিশ একটি মেয়ে পছন্দ করেছে তার জন্য, এবং যে মেয়েটি খাসা রয়েছে। এখান থেকে প্রশ্ন আসতে পারে, ওহে মেয়ে যদি বলো একটি খাসা মেয়ে আছে, তাহলে এই উক্তিটি কার? আমরা বলবো হরিশের, অনুপমের বন্ধু হরিশের। তারপর দেখো, কিছুদিন পূর্বেই MA পাস করিয়াছি, অর্থাৎ অনুপম MA পাস করেছে কিছুদিন আগেই। এখান থেকে প্রশ্ন হতে পারে, সামনে যদূর পর্যন্ত দৃষ্টি চলে ছুটি ধু ধু করিতেছে, মানে সময় অনেক অনেক, পরীক্ষা নাই, উমেদারি নাই, চাকরি নাই, নিজের বিষয় দেখিবার চিন্তা নাই, শিক্ষা নাই, ইচ্ছাও নাই। থাকিবার মধ্যে ভিতরে আছেন মা এবং বাহিরে আছেন মামা। অর্থাৎ পরীক্ষা শেষ হয়ে গেছে, কোনো কাজকর্ম নেই, ভিতরে মা তাকে শাসন করছেন বা দেখাশোনা করছেন, বাইরে মামা রয়েছেন। এই অবকাশের মরুভূমির মধ্যে আমার হৃদয় তখন বিশ্বব্যাপী নারীরূপের মরীচিকা দেখিতেছিল। আকাশে তাহার দৃষ্টি, বাতাসে তাহার নিঃশ্বাস, তরু মর্মরে তাহার গোপন কথা। এমন সময় হরিশ আসিয়া বলিল, মেয়ে যদি বলো তবে। আমার শরীর মন বসন্ত বাতাসে বকুল বনের নবপল্লব রাশির মতো কাঁপিতে কাঁপিতে আলো ছায়া বুনিতে লাগিল। হরিশ মানুষটা ছিল রসিক, রস দিয়া বন্যা করিবারই শক্তি তাহার ছিল, আর আমার মন ছিল তৃষ্ণার্ত।
আমি হরিশকে বলিলাম, একবার মামার কাছে কথাটা পাড়িয়া দেখো। হরিশ আসর জমাইতে অদ্বিতীয়, তাই সর্বত্রই তাহার খাতির। মামাও তাহাকে পাইলে ছাড়িতে চান না। কথাটা তার বৈঠকে উঠিল। মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তাহার কাছে গুরুতর। বাপের অবস্থা তিনি যেমনটি চান তেমনি। এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল, এখন তাহা শূন্য বলিলেই হয়, অথচ তোলায় সামান্য কিছু বাকি আছে। অর্থাৎ মেয়ের পরিবারের অবস্থা আগে ভালো ছিল, এখন আগের মতো অবস্থা নেই, তবুও কিছুটা টাকা পয়সা তার কাছে রয়েছে। দেশে বংশমর্যাদা রাখিয়া চলা সহজ নয় বলিয়াই ইনি পশ্চিমে গিয়া বাস করিতেছেন। সেখানে গরিব গৃহস্থের মতোই থাকেন, একটি মেয়ে ছাড়া তার আর নাই। সুতরাং তাহারই পশ্চাতে লক্ষ্মীর ঘরটি একবার উপর করিয়া দিতে দ্বিধা হইবে না। অর্থাৎ একটা মেয়ে রয়েছে, তাই মেয়ের বিয়েতে যা দরকার বা যা পণ ধার্য হবে সে কিন্তু নির্দ্বিধায় সেগুলো দিয়ে দেবেন। এরকম কিন্তু আশা পাত্রপক্ষ বাড়িতে করছেন বা মনে মনে ভাবনা করছেন বলে অনুপম বলছেন। এবার দেখো, এসব ভালো কথা, কিন্তু মেয়ের বয়স যে 15, তাই শুনিয়া মামার মন ভার হইল। অর্থাৎ এই সময়ে বাল্যবিবাহ প্রথা প্রচলন ছিল, এই জন্য মেয়ের 15 বছর বয়সটাকে বেশি বয়স বলে ধরা হয়েছে এবং তাতে তার মামার মনটা খারাপ। বংশে তো কোনো দোষ নাই, সন্দেহ হচ্ছে বংশে কোনো দোষ নেই, এত বছর বয়স হয়েছে বিয়ে হয়নি, না দোষ নাই, বাপ কোথাও তার মেয়ের যোগ্য বর খুঁজিয়া পান না। একে তো বরের হাট মহার্ঘ, তাহার পরে ধনুক ভাঙা পণ, কাজেই বাপ কেবলই সবুর করিতেছেন, কিন্তু মেয়ের বয়স সবুর করিতেছে না। যাই হোক, হরিশের ষোড়শ রচনার গুণ আছে, মামার মন নরম হইল। অর্থাৎ হরিশ অর্থাৎ অনুপমের বন্ধু তার মামাকে অর্থাৎ অনুপমের মামাকে রাজি করিয়ে নিয়েছেন। বিবাহের ভূমিকা অংশটা নির্বিঘ্নে সমাধা হইয়া গেল। কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন। জীবনে একবার বিশেষ কাজে তিনি কন্ননগর পর্যন্ত গিয়াছিলেন। মামা যদি মনু হইতেন তবে তিনি হাবড়ার পুল পার হওয়াটাকে তাহার সংহিতায় একেবারে নিষেধ করিয়া দিতেন। মনের মধ্যে ইচ্ছা ছিল নিজের চোখে মেয়ে দেখিয়া আসিব, সাহস করিয়া প্রস্তাব করিতে পারিলাম না। অর্থাৎ ইচ্ছে ছিল অনুপমের যে সে নিজেই মেয়েটাকে দেখে আসবে, কিন্তু সে মামার কাছে বলতে পারল না বা প্রস্তাব করতে পারল না, সাহস করতে পারল না। কন্যাকে আশীর্বাদ করিবার জন্য যাহাকে পাঠানো হইল সে আমাদের বিনুদাদা। এখানে প্রশ্ন আসতে পারে যে কন্যাকে যারা আশীর্বাদ করতে গেছিল তারা কে বা কে গেছিল, তাহলে আমরা বলবো এখানে অনুপমের বিনুদাদা। আর কে ছিল? আর কেউ না, আমার পিস্তুত ভাই, অর্থাৎ পিসার ছেলে এই অনুপম, তার ভাই হলো অনুপম না, সরি মিস্টেক হয়েছে, বিনুদাদা গিয়েছিল। আচ্ছা, আর এখানে উপরের দিকে ছিল প্রশ্ন হতে পারে যে কাকে এখানে মনুর সঙ্গে তুলনা করা হয়েছে, তা আমরা বলবো অনুপমের মামা। এখানে কোন সংহিতার উল্লেখ রয়েছে বা এখানে একটি কোন পুরাণের উল্লেখ আছে, আমরা বলবো সংহিতা, মনু সংহিতার উল্লেখ রয়েছে। আচ্ছা, এবং সেই সংহিতায় হাওড়ার যে ব্রিজটা রয়েছে, পুলমানে ব্রিজ, সেই ব্রিজটার ওই পারে যাওয়া নিষেধ করে দিতেন কে? অনুপমের মামা। টান করে রাখলাম। আচ্ছা, এবার দেখো, আচ্ছা তাহলে মেয়েকে বা কন্যাকে আশীর্বাদ করতে গিয়েছিল অনুপমের মামার ছেলে, তার নাম হচ্ছে বিনুদাদা। আচ্ছা, তা বিনুদাদা সম্পর্কে অনুপমের কি হয়? পিস্তুত ভাই। চলো এবার দেখো, তাহার মত রুচি এবং দক্ষতার পরে আমি 16 আনা নির্ভর করিতে পারি। দক্ষতার উপরে, এটা উপরে হবে, অর্থাৎ তার উপর ভরসা করা যায়, অর্থাৎ তিনি যা বলবেন ঠিকই বলবেন। বিনুদা ফিরিয়া আসিয়া বললেন, মন্দ নয় হে, খাঁটি সোনা বটে। অর্থাৎ দেখতে সুন্দর রয়েছে এবং মেয়েটি ভালো রয়েছে। বিনুদাদার ভাষাটা অত্যন্ত আঁটো, অর্থাৎ কম করে বলেন। যেখানে আমরা বলি চমৎকার, সেখানে তিনি বলেন চলনসই,
অর্থাৎ কম করে বলেন, অর্থাৎ বিস্তারিতভাবে প্রশংসা করতে রাজি নয়, এরকম, অর্থাৎ একটু কিপটে টাইপের। অতএব বুঝলাম আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই। এবার চলো সেই পাতায়। বলা বাহুল্য, বলা জরুরি, বিবাহ উপলক্ষে কন্যাপক্ষকেই কলিকাতায় আসিতে হইল। কন্যার পিতা শম্ভুনাথ বাবু হরিশকে কত বিশ্বাস করেন তাহার প্রমাণ এই যে বিবাহের 3 দিন পূর্বে তিনি আমাকে প্রথম চক্ষে দেখেন এবং আশীর্বাদ করিয়া যান। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে কন্যার বাবার নাম কি? আমরা বলবো শম্ভুনাথ। আচ্ছা, এবার দেখো শম্ভুনাথের ব্যবহারটা কত সুন্দর, যে এই শম্ভুনাথের সঙ্গে হরিশের কথা হয়েছে এবং সে কিন্তু অবিশ্বাস করেনি এবং বিয়ের মাত্র 3 দিন আগে এসে অনুপমাকে আশীর্বাদ করে গিয়েছে, অর্থাৎ ওরা আগে কিন্তু একবারও দেখতে আসেননি। অর্থাৎ এখানে কিন্তু সোমনাথের আমরা ভালো একটা গুণের পরিচয় পেলাম, সেটা হচ্ছে অন্যের উপর বিশ্বাস। এবার দেখো, বয়স তার 40-এর কিছু এপার বা ওপার হবে। এখানে প্রশ্ন আসতে পারে কন্যার বাবার বয়স কত? আমরা বলবো বয়স তার 40-এর কিছু এপার বা ওপার হতে পারে, মানে 40-এর কাছাকাছি, এপার হতে পারে ওপার হতে পারে। চুল কাঁচা, গোফে পাক ধরিতে আরম্ভ করিয়াছে মাত্র, সুপুরুষ বটে, ভিড়ের মধ্যে দেখিলে সকলের আগে তার উপরে চোখ পড়িবার মতো চেহারা। কার কথা বলা হলো? এটা বলা হলো কন্যার বাবা সম্পর্কে, শম্ভুনাথ বাবু সম্পর্কে। আনান করে নি, এরকম প্রশ্ন আসতে পারে। চুল কাঁচা, গোফে পাক ধরিতে আরম্ভ করিয়াছে মাত্র, সুপুরুষ বটে, ভিড়ের মধ্যে দেখিলে সকলের আগে তার উপর চোখ পড়িবার মতো চেহারা। কার সম্পর্কে বলা হয়েছে? আমরা বলবো কন্যার বাবা শম্ভুনাথ সম্পর্কে বা শম্ভুনাথ বাবু সম্পর্কে। তারপর দেখো, আশা করি আমাকে দেখিয়া তিনি খুশি হইয়াছিলেন, বোঝা শক্ত, কেননা তিনি বড়ই চুপচাপ। যে দুটি একটি কথা বলেন যেন তাহাতে পুরা জোর দিয়া বলেন না। মামার মুখ তখন অনর্গল ছুটিতেছিল, ধনে মানে আমাদের স্থান যে শহরের কারো চেয়ে কম নয়, সেইটেকেই তিনি নানা প্রসঙ্গে প্রচার করিতেছিলেন। অর্থাৎ তার মামা বারবার করে বলছেন যে কি, যে এই কলকাতা শহরে আমরা ধনীদের থেকে কম নই, অর্থাৎ নিজের প্রশংসা নিজেই করছেন এক কথায় বলতে গেলে। শম্ভুনাথ বাবু এ কথায় একেবারে যোগ দিলেন না। কোনো ফাঁকে একটা হু বা হাঁ কিছুই শোনা গেল না। আমি হইলে দমিয়া যাইতাম, অর্থাৎ দমিয়া যাওয়া মানে কি, একজন বলছেন আর একজন তার উত্তর কিছু না বলে মুখ যদি বন্ধ করে রাখে তাহলে বোঝা যায় সে ইন্টারেস্টিং নয় কথা বলতে, না বলাই ভালো। তো এখানে অনুপমা থাকলে মুখ বন্ধ করে নিতেন, কিছু বলতেন না, কিন্তু তার মামা বলে যাচ্ছেন। কিন্তু মামাকে দমানো শক্ত। তিনি শম্ভুনাথ বাবুর চুপচাপ ভাব দেখিয়া ভাবলেন লোকটা নিতান্ত নির্জীব, একেবারে কোনো তেজ নাই। বিহাই সম্প্রদায়ের আর যাই থাক, তেজ থাকাটা দোষের। অতএব মামা মনে মনে খুশি হইলেন। অর্থাৎ মেয়ের বাবা যদি বেশি কথা বলে বা একটু জোর দিয়ে কথা বলে তাহলে বিয়ের ক্ষেত্রে একটু সমস্যা হয় বা ছেলেপক্ষের সেটা পছন্দ হয় না, এই জন্য হয়তো এখানে সেরকম বলা হয়, যদি বিহাইয়ের যদি তেজ থাকে তাহলে সেটা দোষের হয়ে যাবে বা অমঙ্গল কিছু হতে পারে, এরকম হয়তো ভাবনা একটা এখানে কাজ করেছে। সোমনাথবাবু যখন উঠিলেন তখন মামা সংক্ষেপে উপর হইতেই তাকে বিদায় করিলেন, গাড়িতে তুলিয়া দিতে গেলেন না। তারপরে দেখো প্যারা চেঞ্জ। আচ্ছা, এখানে গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন না, তেমন কোনো প্রশ্ন দিতে পারছি না, চলো এখানে এগিয়ে আসি। পণ সম্বন্ধে দুই পক্ষে পাকাপাকি কথা ঠিক হইয়া গিয়াছিল। মামা নিজেকে ও সামান্য চতুর বলিয়াই অভিমান করিয়া থাকেন, অর্থাৎ মামা নিজেকে খুব চালাক মনে করেন, কোথাও ঠকবেন না এরকম মনোভাব নিয়ে চলতে থাকেন। কথাবার্তায় কোথাও তিনি কিছু ফাঁক রাখেন নাই। টাকার অঙ্ক তো স্থির ছিলই, তারপরে গহনা কত ভরির এবং সোনা কত দরের হইবে সেও একেবারে বাধাবাধি হইয়া গিয়াছিল। আমি নিজে এ সমস্ত কথার মধ্যে ছিলাম না, জানিতাম না দেনা পাওনা কি স্থির হইল। মনে জানিতাম এই স্থূল অংশটাও বিবাহের একটা প্রধান অংশ এবং সে অংশের ভার যার উপরে তিনি এক কড়াও ঠকিবেন না। অর্থাৎ এই যে পণ ধার্য হয়েছে, বিয়েতে কত টাকা মেয়ে পক্ষ ছেলে পক্ষকে দেবে বা কি দেবে সে বিষয়ে এই বর অনুপম কিছুই জানতেন না, কিন্তু তিনি এতটা বিশ্বাসী যে কি, যে এই পণ নেওয়ার বিষয়ে যার উপর
দায়িত্ব দেওয়া হয়েছে তিনি 1 পয়সাও ছাড়বেন না, অর্থাৎ তার মামা কিন্তু 1 পয়সাও ছাড়বেন না, সবগুলো কিন্তু হিসেব করে কড়ায় গন্ডায় নিয়ে নেবেন। বস্তুত আশ্চর্য পাকার লোক বলিয়া মামা আমাদের সমস্ত সংসারের প্রধান গর্বের সামগ্রী। যেখানে আমাদের কোনো সম্বন্ধ আছে সেখানে সর্বত্রই তিনি বুদ্ধির লড়াইয়ে জিতিবেন, এ একেবারে ধরা কথা। এই জন্যই আমাদের অভাব না থাকিলেও এবং অন্য পক্ষের অভাব কঠিন হইলেও জিতিব। আমাদের সংসারে এই জেদ, অর্থাৎ আমরা যার কাছ থেকে টাকা পয়সাটা নিচ্ছি, অর্থাৎ বা অনুপমের পরিবার বা অনুপমের মামা যাদের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছেন, সেই পরিবারটা যদি ভালো নাও থাকে তবুও কিন্তু যেমন করে হোক দাবি দাবা করে বা জেদ করে টাকা পয়সা নিয়েই ছাড়বেন, এটি মূল বক্তব্য। ইহাতে যে বাঁচুক আর যে মরুক, অর্থাৎ এই লড়াইয়ে প্রতিপক্ষ মরেও যদি যায় তাহলেও কিন্তু এই অনুপমের মামার মতো মানুষের কিছুই যায় আসে না। বুঝতে পারছো তার মামা কিরকম? তারপরে চলে আসি। গায়ে হলুদ অসম্ভব রকম ধুম করিয়া গেল, অর্থাৎ গায়ের হলুদের যে পর্বটা বিয়ের সেটা খুব সুন্দর করে কেটেছে। বাহক এত গেল যে তাহার আদমশুমারি করিতে হইলে কেরানি রাখিতে হয়, অর্থাৎ গায়ের হলুদের দিন এত মানুষ ওখানে গেছে যে যদি সেগুলো গণনা করা হয় তাহলে একটা হিসাব রাখতে হবে। তাহাদিওকে বিদায় করিতে অপর পক্ষকে যে নাকাল হইতে হইবে সে কথা স্মরণ করিয়া মামার সঙ্গে মাইক যোগে বিস্তর হাসিলেন। অর্থাৎ কন্যা পক্ষের বাড়িতে ছেলেপক্ষের বা বরপক্ষের যে লোকগুলো গায়ে হলুদ অনুষ্ঠানে গিয়েছিল এত পরিমাণে গিয়েছিল যে কি যে সেই কন্যা পক্ষের বাবাদের কিন্তু বা তাদের পক্ষে কিন্তু তাদের খাওয়া দাওয়া বা থাকার ব্যবস্থা করা বা এক কথায় আতিথ্য করা কিন্তু কঠিন হয়ে উঠেছিল। এই নিয়ে অনুপমর মামা এবং মা একযোগ বিস্তর হাসিলেন, প্রচুর কষ্ট হয়ে হবে বা ঝামেলায় পড়েছে এরকম একটা। ব্যান্ড বাঁশি শোকের কনসার্ট প্রভৃতি যেখানে যত প্রকার উচ্চ শব্দ আছে সমস্ত একসঙ্গে মিশাইয়া বোর বোর কোলাহলের মত্ত হস্তি দ্বারা সঙ্গীত সরস্বতীর পদ্মবন দলিত বিদলিত করিয়া আমি তো বিবাহ বাড়িতে গিয়া উঠিলাম। আংটিতে হাড়েতে জড়ি জোহরাতে আমার শরীর যেন গহনার দোকান নিলামে চড়িয়াছে বলিয়া বোধ হইল। অর্থাৎ এত সাজগোজ এত অলংকার বরকে পরানো হয়েছে। তারপর দেখো তাহাদের ভাবি জামাইয়ের মূল্য কত সেটা যেন কতক পরিমাণে সর্বাঙ্গে স্পষ্ট করিয়া লিখিয়া ভাবি শ্বশুরের সঙ্গে মোকাবিলা করিতে চলিয়াছিলাম। অর্থাৎ কন্যাপক্ষকে দেখানো হচ্ছে যে কি যে বোরের কত টাকা পয়সা রয়েছে বা কত দামি বোর তারা পেয়েছে, এই জন্যই বোরের সারা গায়ে অলংকারে ভরে দেওয়া হয়েছে। তারপরে প্রায় দেখো নিচের দিকে একটু এগিয়ে নি বইটা। মামা বিবাহ বাড়িতে ঢুকিয়া খুশি হইলেন না। এক তো উঠানটাতে বরযাত্রীদের জায়গা সংকুলান হওয়াই শক্ত, জায়গা কমে গেছে, বরযাত্রী সেখানে ঠিকমতো দাঁড়াতে পারছে না বা বসতে পারছে না, জায়গা অভাব রয়েছে। তাহার পরে সমস্ত আয়োজন নিতান্ত মধ্যম রকমের, অর্থাৎ হাই কোয়ালিটি নেই। ইহার পরে শম্ভুনাথ বাবুর ব্যবহারটাও নেহাত ঠান্ডা, তাঁর বিনয়টা অজস্র নয়, মুখে তো কথায় নাই, কোমরে চাদর বাঁধা, গোলা ভাঙা, টাক পরা, মিসকালো এবং বিপুল শরীর তার একটি উকিল বন্ধু যদি নিয়ত হাত জোর করিয়া মাথা হেলাইয়া, এটা মাথা হেলাইয়া হবে সম্ভবত, প্রিন্টিং মিস্টেক হয়েছে, মাথা হেলাইয়া নম্রতার স্মিত হাস্যে ও গদগদ বচনে কনসার্ট পার্টির করতাল বাজিয়ে হইতে শুরু করিয়া বরকর্তাদের প্রত্যেককে বারবার প্রচুর রূপে অভিষিক্ত করিয়া না দিতেন তবে গোড়াতেই একটা এসপার ওসপার হইত। আমরা জানি যে কি বিয়েতে প্রায় মারামারি হয়ে যায় বা কিছু একটু খামতি হলেই ছেলেপক্ষ বলে এটা নেই সেটা নেই এই নিয়ে ঝগড়াটা বাঁধিয়ে ফেলে। তো এখানেও সেই সোমনাথ বাবুর একটি বন্ধু ছিল, বন্ধুটা কেমন, কোমরে চাদর বাঁধা, গোলা ভাঙা, টাক পড়া, মিসকালো এবং বিপুল শরীর তার একটি উকিল বন্ধু। কার? এই মেয়ে পক্ষের অর্থাৎ শম্ভুনাথ বাবুর বন্ধু এটা। হ্যাঁ, সে কিন্তু বারবার করে মিষ্টি ব্যবহার করে থামিয়ে রেখেছে বরপক্ষকে। যদি সে বারবার বিনয়ের সহিত বা মিষ্টি মিষ্টিভাবে তাদেরকে না কথা বলতো না বা তাদের সঙ্গে মেলামেশা না করতো তাহলে কিন্তু মারামারি হয়ে যেত বা হয়তো বরপক্ষ রেগে সেখান থেকে হয়তো বিয়ে না করেই পালিয়ে যেত।
এরকম এসপার ওসপার মানে কিছু একটা খারাপ কিছু একটা ইঙ্গিত দিচ্ছে এখানে। তারপর দেখো, আমি সভায় বসিবার কিছুক্ষণ পরেই মামা শম্ভুনাথ বাবুকে পাশের ঘরে ডাকিয়া লইয়া গেলেন। অর্থাৎ ছেলের মালিক হিসেবে তার মামা এসছেন বিয়েতে, এবং সেই মামা কি করছেন যে কি মেয়ের বাবাকে অন্য একটা ঘরে নিয়ে গিয়ে আলোচনার জন্য নিয়ে গেলেন। কি কথা হইলো জানি না, কিছুক্ষণ পরেই সোমনাথ বাবু আমাকে আসিয়া বলিলেন, বাবাজি একবার এইদিকে আসতে হচ্ছে। চলো তোমার সঙ্গে একটু কথা আছে, এখানে আসতে হবে। ব্যাপারখানা এই, সকলের না হোক কিন্তু কোনো কোনো মানুষের জীবনের একটা কিছু লক্ষ্য থাকে। মামার একমাত্র লক্ষ্য ছিল তিনি কোনো মতেই কারো কাছে ঠকিবেন না। তাঁর ভয় তাঁর বেহাই তাঁকে গহনায় ফাঁকি দিতে পারেন। বিবাহ কার্য শেষ হইয়া গেলে সে ফাঁকির আর প্রতিকার চলিবে না। মাঝে মধ্যে এরকম হয় যে বিয়ের আগে মেয়ে পক্ষ বলে যে কি কোনো একটা বাইক দেওয়া হবে বা কোনো একটা আলমারি বা শোকেস দেওয়া হবে, কিন্তু বিয়ের পরে কিন্তু সেটা দেওয়া হয় না। বা ধরো না কি 1 লাখ টাকা বা 2 লাখ টাকা বা 50,000 টাকা কথা হলো যে এরকম দেওয়া হবে, কিন্তু বিয়ের পরে সেটা দেওয়া হয় না। এখানে সেরকমই বলছে যে বিবাহ হয়ে যাওয়ার পরে যা পাওনা আছে সেটা নাও পেতে পারি। তো এখানে সে কথা বলছে মামা কিন্তু বিয়ের আগেই সব টাকা পয়সা হিসেব বুঝে নিতে চান। তারপরে দেখো, বাড়ি ভাড়া, সৌগাত, লোক বিদায় প্রভৃতি সম্বন্ধে যেরকম টানাটানির পরিচয় পাওয়া গেছে তাহাতে মামা ঠিক করিয়াছিলেন, দেওয়া থোয়া সম্বন্ধে এ লোকটির শুধু মুখের কথার উপর ভর করা চলিবে না। অর্থাৎ বরযাত্রী আসায় ঠিকমতো জায়গা হচ্ছে না বা সেরকম আতিথ্য হচ্ছে না, তা দেখে মামা ভিতর হয়তো ভয় পেয়েছিলেন যে যেরকম টাকা পয়সা বা সোনা গয়না দেওয়ার কথা আছে সেরকম নাও দিতে পারেন। এই জন্য কিন্তু বিয়ের আগেই সবকিছু নিবেন বলে ঠিক করেছেন। সেজন্য বাড়ির শেকড়াকে শুদ্ধ সঙ্গে আনিয়াছিলেন, অর্থাৎ স্বর্ণকারকে নিয়ে এসছে যে আসল গয়না নকল গয়না সেটা ঠিক করে দেখবে। পাশের ঘরে গিয়া দেখিলাম মামা এক তক্তপোষে এবং শেকড়া তাহার দাড়িপাল্লা কষ্টি পাথর এক ধরনের পাথর যে পাথরের সাহায্যে সোনার ভালো মন্দ বা গয়না আসল নকল সেটা বিচার করা হয়, প্রভৃতি লইয়া মেঝেয় বসিয়া আছেন। অর্থাৎ তাদের পারিবারিক যে শেকড়াটা, তো তাকে নিয়ে আসা হয়েছে এবং দেখবেন যে কি ঠিকমতো জিনিসপত্র আছে কিনা বা গয়নাগুলো খাঁটি কিনা। তো আমরা ক্লাস 10-এর জ্ঞান চক্ষু গল্পে আমরা শুনেছি বা পড়েছি যে কি সেটাই বলছে যে কি রত্নের প্রকৃত মূল্য জহুরির কাছে, অর্থাৎ একজন জহুরি কিন্তু খাঁটি রত্ন বা ভেজাল রত্ন চিনতে পারেন। তো এখানেও ওই সেই রকমই হিসেবেই রয়েছে। এখানেও কিন্তু তার মামা একজন শেকড়াকে ডেকে নিয়ে এসছেন যেন সে ঠিকমতো করে খাঁটি এবং ভেজাল বের করতে পারেন বা বলতে পারেন। তারপরে দেখো, তাহলে আমরা এখানে প্রশ্ন আসতে পারে যে কি কে শেকড়া নিয়ে এসেছিল, আমরা বলবো অনুপমের মামা শেকড়া নিয়ে এসেছিল, তাই তো। আর শেকড়া দাড়িপাল্লার সঙ্গে একটি কষ্টি পাত্র নিয়ে এসেছিল, তাই তো। চলো তারপরে এগিয়ে যাই। শম্ভুনাথ বাবু আমাকে বললেন, তোমার মামা বলিতেছেন বিবাহের কাজ শুরু হইবার আগেই তিনি কনের সমস্ত গহনা যাচাই করিয়া দেখিবেন, ইহাতে তুমি কি বলো? অর্থাৎ কন্যাকে বা বউকে যে গয়নাগুলো পরানো হয়েছে বিয়ের আগে সেগুলো যাচাই করে দেখবেন যে সেগুলো আসল নাকি নকল, ভাববার বিষয়। তো এই নিয়ে সেই শম্ভুনাথ বাবু তার হবু জামাই অনুপমাকে জিজ্ঞেস করছেন যে এরকম বলছেন আর কি, তুমি কি বলছো এই বিষয়ে? এবার বলছে দেখো, আমি মাথা হেঁট করিয়া চুপ করিয়া রহিলাম। মা বললেন, ও আবার কি বলিবে, আমি যা বলিব তাই হইবে। অর্থাৎ এখানে অনুপমার বলার কিছুই নেই। সোমনাথবাবু আমার দিকে চাহিয়া কহিলেন, সেই কথা তো তবে ঠিক, উনি যা বলিবেন তাই হইবে, এ সম্বন্ধে তোমার কিছু বলিবার নাই? আমি একটু ঘাড় নাড়ার ইঙ্গিতে জানাইলাম, এসব কথায় আমার সম্পূর্ণ অনধিকার। অর্থাৎ এই বিষয়ে অনুপমা কিছুই বলতে পারবেন না। আচ্ছা তবে বসো, মেয়ের গা হইতে সমস্ত গহনা খুলিয়া আনিতেছি, এই বলিয়া তিনি উঠিলেন। অর্থাৎ সোমনাথবাবু গেলেন সবগুলো গয়না খুলে নিয়ে আসবেন। মামা বলিলেন, অনুপম এখানে কি করিবে, ও সভায় গিয়ে বসুক। সোমনাথ বললেন, না সভায় নয়, এখানেই বসিতে হইবে। কিছুক্ষণ পরে তিনি একখানা গামছায় বাঁধা গহনা আনিয়া তক্তপোষের উপর মেলিয়া ধরিলেন, সমস্ত তাহার পিতামহীদের আমলের গয়না। পিতামহী অর্থাৎ কি বাবার বাবার সময়ের,
অর্থাৎ বাবার দিদার সময়ের। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো, তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে গয়নাগুলো কোন আমলের। আমরা বলবো শম্ভুনাথের পিতামহীদের আমলের। এবার দেখো, দিদা, হ্যাঁ, পিতামহী মানে দিদা, ঠাকুরদার বউ, ঠাকুমা। সেঁকড়া গহনা হাতে তুলিয়া লইয়া বলিল, এ আর দেখিব কি, ইহাতে খাদ নাই, এমন সোনা এখনকার দিনে ব্যবহার হয় না। এই বলিয়া সে মুখর মুখা মোটা একখানা বালাই একটু চাপ দিয়েই দেখাইল, তাহা বাকিয়া যায়। দেখো, যে সোনার জিনিস খাঁটি হয় সেগুলো একটু নরমই থাকে, এবং সেটাতে যদি খাদ অর্থাৎ তামা মেশানো হয় তাহলে একটু শক্ত হয়ে যায়। তাহলে বালাটাকে মুখর মুখ মানে কি, কুমিরের মতো একটু মোটা টাইপের ছিল বালা, সেটা চেপে দেখলো যে সেটা বেঁকে আছে, তার মানে খাঁটি আছে। মামা তখনই তার নোট বইয়ে গহনাগুলির ফর্দ টুকিয়া লইলেন, পাছে যাহা দেখানো হইল তাহার কোনোটা কম পড়ে। অর্থাৎ নোট বইয়ে লিখে নিলেন মামা যে কোন কোন গয়না দেখানো হচ্ছে এখানে, এবং বিয়ের পরে যদি আবার সেই গয়নাগুলো না দেয়, এই জন্য সবগুলো কিন্তু ডায়েরিতে লিখে নিলেন। আচ্ছা, হিসাব করিয়া দেখিলেন গহনা যে পরিমাণ দিবার কথা এগুলি সংখ্যায় দরে এবং ভাড়ে তার অনেক বেশি। অর্থাৎ ধরুন কি দেওয়ার কথা ছিল 10 ভরি, এবার এখানে মাপানোর পর দেখা যায় কি এখানে 15 বা 20 ভরি আছে, অর্থাৎ যা বলা হয়েছিল তার থেকে অনেক বেশি রয়েছে। গহনাগুলির মধ্যে এক জোড়া ইয়ারিং ছিল। ইয়ারিং মানে কি, কানের দুল বা কানের। সোমনাথ সেইটে সেকরার হাতে দিয়া বললেন, এইটা একবার পরখ করিয়া দেখো তো। অর্থাৎ সোমনাথ নিজেই সেই কানেরটা বা সে কানের দুলটি সেকরাকে দিল, দেখো তো এটা ঠিক আছে কিনা। সেকরা কহিল, ইহা বিলাতি মাল, বিদেশি মাল, ইহাতে সোনার ভাগটাই সামান্য আছে, অর্থাৎ সিটি গোল্ডের মতোই, বা বলতে পারো যে কালারটা সোনা রয়েছে বা আসল সোনা নয়, সেটা ডুপ্লিকেট। শম্ভুবাবু ইয়ারিং জোড়া মামার হাতে দিয়া বললেন, এটা আপনারাই রাখিয়া দিন। অর্থাৎ এই ইয়ারিংটা কিন্তু তারা মেয়েকে পরাবেন না, কারণ এটা খাঁটি নয়, এটা খাদ মেশানো। আর এটা তিনি রাখলেন না, তিনি সেটাকে মামার হাতে ধরিয়ে দিলেন। কেন ধরালেন এখন দেখি তো, কেন ধরালেন এদিকেও বলা অবশ্যই হবে। মামা সেটা হাতে লইয়া দেখলেন এই ইয়ারিং দিয়াই কন্যাকে তাহারা আশীর্বাদ করিয়াছিলেন। অর্থাৎ আশীর্বাদের সময় তারা কিন্তু এই ইয়ারিং দিয়েছিলেন কন্যাকে, আর দেখা গেল যে কি এখানে সেটি ডুপ্লিকেট বা খাদ মেশানো, এই জন্য কন্যার বাবা কিন্তু সেটাকে ফিরিয়ে দিলেন। মামার মুখ লাল হইয়া উঠিল। অর্থাৎ এখানে কিন্তু সরাসরি অপমান না করে একটু পরোক্ষভাবে বা ঘুরিয়ে অপমান করা হয়েছে অনুপমের মামাকে। কারণ দেখো যে তোমরা আমাদের উপর ভরসা করছো না, আমাদের গয়নাগুলো সব ডুপ্লিকেট, আর দেখো তোমার এই দেওয়া গয়নাটা ডুপ্লিকেট বেরিয়েছে এখানে আর কি। তো এখানে একটু ঘুরিয়ে তাকে অপমান করা হয়েছে। তারপর দেখো, দরিদ্র তাহাকে ঠকাইতে চাহিবে কিন্তু তিনি ঠকিবেন না, এই আনন্দ সম্ভোগ হইতে বঞ্চিত হইলেন এবং তাহার উপরে কিছু উপরই পাওনা জুটিল। অর্থাৎ এ তো অপমান করলে নিয়ে একটু ফিরিয়ে যে তুমি ডুপ্লিকেট দিয়েছো আর আমাদের উপর বলছো যে আমরা ডুপ্লিকেট জিনিস দিচ্ছি, এরকম একটা ব্যাপার। তো তিনি আর এই যে একটা অপমান হলো, এতে অনুপমের মামা খুশি হলেন না, একটু তার হাসিটা আর কি লুপ্ত হয়ে গেল। এরূপ আরো কিছু অপমান আছে, দেখো তো এবার কি বলছে। অত্যন্ত মুখ ভার করিয়া বললেন, অনুপম যাও তুমি সভায় গিয়ে বসোগে। সোমনাথ বাবু বললেন, না, এখন সভায় বসিতে হইবে না, চলুন আগে আপনাদের খাওয়াইয়া দিই। মামা বললেন, সে কি কথা, লগ্ন অর্থাৎ বিয়ের সময়, যদি সময়টা যদি এগিয়ে যায় বা কেটে যায়। সোমনাথ বললেন, সেজন্য কিছু ভাবিবেন না, এখন উঠুন, লোকটি নেহাত ভালো মানুষ, ধনের কিন্তু ভিতরে বেশ একটু জোর আছে বলিয়া বোধ হইল। মামাকে উঠিতে হইল। বরযাত্রদেরও আহার হইল গেল। আয়োজনের আড়ম্বর ছিল না, কিন্তু রান্না ভালো এবং সমস্ত বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বলিয়া সকলেই তৃপ্ত হইল। বরযাত্রদের খাওয়া শেষ হইলে সোমনাথবাবু আমাকে খাইতে বললেন। মা বললেন, সে কি কথা, বিবাহের পূর্বে বোর খাইবে কেমন করিয়া। এ সম্বন্ধে মামার কোনো মত প্রকাশকে তিনি সম্পূর্ণ উপেক্ষা করিয়া আমার দিকে চাহিয়া বললেন, তুমি কি বলো, বসিয়া যাইতে দোষ কিছু আছে। মূর্তিমতী মাতৃ আজ্ঞা স্বরূপে মামা উপস্থিত, অর্থাৎ মায়ের হয়ে তার মামা এখানে এসেছেন এবং মামা তার মায়ের মতো করে কথা বলছেন, অর্থাৎ মামা যা বলবেন তা সেটা তাকে মানতে হবে। তার বিরুদ্ধে চলা আমার পক্ষে অসম্ভব, আমি আহারে বসিতে পাইলাম না। অর্থাৎ মামা যেহেতু নিষেধ করছেন সেজন্য তিনি আহারে বসলেন না। তখন শম্ভুনাথ বাবু মামাকে বললেন, আপনাদিগকে অনেক কষ্ট দিয়াছি, আমরা ধনী নই, আপনাদের যোগ্য আয়োজন করিতে পারি নাই, ক্ষমা করিবেন। রাত হইয়া গেছে, আর আপনাদের কষ্ট বাড়াইতে ইচ্ছা করি না। এখন তবে মা বললেন, তা সভায় চলুন, আমরা তো প্রস্তুত আছি, অর্থাৎ বিয়ে শুরু হোক।
পণ্ডিতকে ডাকা হোক। সোমনাথ বললেন, তবে আপনাদের গাড়ি বলিয়া দিই। অর্থাৎ বিয়ে না হয়েই অর্থাৎ গাড়িতে করে ফিরিয়ে দিতে চাইছেন। মামা আশ্চর্য হইয়া বললেন, ঠাট্টা করতেছেন নাকি? অর্থাৎ বিয়ে হলো না আর গাড়ি দেখাচ্ছ মানে? মামা আশ্চর্য হইয়া বললেন, ঠাট্টা করতেছেন নাকি? সোমনাথ কহিলেন, ঠাট্টা তো আপনি করিয়া সরিয়াছেন। ঠাট্টার সম্পর্কটিকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। মামা দুই চোখ এত বড় করিয়া মেলিয়া অবাক হইয়া রহিলেন। শম্ভুনাথ কহিলেন, আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যাহারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না। অর্থাৎ মেয়ের বাবা মেয়ের বিয়ে দেবে না, কারণ সেই গহনা নিয়ে প্রশ্ন তুলেছে বরের মামা। আমাকে একটি কথা বলাও তিনি আবশ্যক বোধ করিলেন না, কারণ প্রমাণ হইয়া গেছে আমি কেহই নই। অর্থাৎ এক্ষেত্রে বরের মত নেওয়া হচ্ছে না, কারণ বর কিন্তু তার মামার কথা হিসেবে চলছে। তারপরে যা হইল সে আমি বলিতে ইচ্ছা করি না। ঝাড়-লণ্ঠন ভাঙিয়া চুরিয়া জিনিসপত্র লণ্ডভণ্ড করিয়া বরযাত্রের দল দক্ষযজ্ঞের পালা সারিয়া বাহির হইয়া গেল। অর্থাৎ সেই হুড়োহুড়ি হলো বা মারামারি হলো, মারামারি তো বলা যাবে না, জিনিসপত্র ভাঙাচোরা হয়েছে এবং শেষ পর্যন্ত তারা সেখান থেকে পালিয়ে গেছে। তো এখানে সেই মারামারিকে দক্ষযজ্ঞের সঙ্গে তুলনা করা হয়েছে। বাড়ি ফিরিবার সময় ব্যান্ড, রোশন চৌকি ও কনসর্ট একসঙ্গে বাজল না, এবং অভ্রের ঝাড়গুলো আকাশের তারার উপর আমাদের কর্তব্যের বরাত দিয়া কোথায় যে মহানির্বাণ লাভ করিল সন্ধান পাওয়া গেল। অর্থাৎ সব হারিয়ে গেছে বা সবাই কেটে পড়েছে। বাড়ির সকলে তো রাগিয়া আগুন, কন্যার পিতার এত দেখা যাচ্ছে না, বাড়ির সকলে তো রাগিয়া আগুন, কন্যার পিতার এত গুমর, কলি যে চার পোয়া হইয়া আসিল। সকলে বইল, দেখি মেয়ের বিয়ে দেন কেমন করিয়া। কিন্তু মেয়ের বিয়ে হইবে না, এ ভয়। যার মনে নাই তার শাস্তির উপায় কি? সমস্ত বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাহাকে কন্যার বাপ বিবাহের আসর হইতে নিজে ফিরাইয়া দিয়াছে। এত বড় সৎ পাত্রের কপালে এত বড় কলঙ্কের দাগ কোন নষ্ট গ্রহ এত আলো জ্বালাইয়া বাজনা বাজাইয়া সমারোহ করিয়া আঁকিয়া দিল? বরযাত্ররা এই বলিয়া কপাল চাপড়াইতে লাগিল যে বিবাহ হইল না, অথচ আমাদের ফাঁকি দিয়া খাওয়াইয়া দিল। পাকযন্ত্রটাকে সমস্ত অন্নশুদ্ধ সেখানে টান মারিয়া ফেলিয়া দিয়া আসিতে পারিলে তবে আফসোস মিটিত। অর্থাৎ যা খেয়েছে সেগুলো উল্টি করে দিয়ে আসবে, ফেলে দিয়ে আসবে, বমি করে দিয়ে আসবে। হাস্যকর ব্যাপার। বিবাহের চুক্তিভঙ্গ ও মানহানির দাবিতে নালিশ করিব বলিয়া মামা অত্যন্ত গোল করিয়া বেড়াইতে লাগিল। হিতৈষীরা বুঝাইয়া দিল, তাহা হইলে তামাশার যেটুকা বাকি আছে তাহা পুরা হইবে। বলা বাহুল্য, আমিও খুব রাগিয়াছিলাম। কোন গতিকে শম্ভুনাথ বিষম জব্দ হইয়া আমাদের পায়ে ধরিয়া আসিয়া পড়েন। গোফের রেখায় তার দিদিতে রেখায় তা দিতে এইটাই কেবল কামনা করিতে লাগলাম। অর্থাৎ এমন কোনো দিন আসুক যেন কন্যার বাবাকে জব্দ করা যায়। কিন্তু এই আক্রোশের কালো রঙের স্রোতের পাশাপাশি আরেকটা স্রোত বহিতেছিল, যেটা রং একেবারেই কালো নয়। সমস্ত মন যে সেই অপরিচিতার পানে ছুটিয়া গিয়াছিল। এখনো যে তাহাকে কিছুতেই টানিয়া ফিরিতে পারি না। দেয়ালটুকুর আড়ালে রহিয়া গেল গো। কপালে তার চন্দন আঁকা, গায়ে তার লাল শাড়ি, মুখে তার লজ্জা রক্তিমা, হৃদয়ের ভিতরে কি যে তা কেমন করিয়া বলিব। আমার কল্পলোকের কল্পলতাটি বসন্তের সমস্ত ফুলের ভার আমাকে নিবেদন করিয়া দিবার জন্য নত হইয়া পড়িয়াছিল। হাওয়া আসে, গন্ধ পাই, পাতার শব্দ শুনি, কেবল আর একটি মাত্র পা ফেলার অপেক্ষা। এমন সময়ে সেই এক পদক্ষেপের দ্রুতটুকু এক মুহূর্তে অসীম হইয়া উঠিল। এতদিন যে প্রতি সন্ধ্যায় আমি বিনুদাদার বাড়িতে গিয়া তাহাকে অস্থির করিয়া তুলিয়াছিলাম, বিনুদার বর্ণনার ভাষা অত্যন্ত সংকীর্ণ বলিয়াই তার প্রত্যেক কথাটি স্ফুলিঙ্গের মতো আমার মনের মাঝখানে আগুন জ্বালিয়া দিয়াছিল। বুঝেছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য, কিন্তু না দেখিলাম তাহাকে চোখে, না দেখিলাম তার ছবি, সমস্তই অস্পষ্ট হইয়া রহিল।
বাহিরে তো সে ধরা দিলই না, তাহাকে মনেও আনিতে পারিলাম না। এই জন্য মন সেদিনকার সেই বিবাহসভার দেয়ালটার বাহিরে ভূতের মতো দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বেড়াইতে লাগিল। হরিশের কাছে শুনিয়াছি মেয়েটি আমার ফটোগ্রাফ দেখানো হয়েছিল, অর্থাৎ মেয়েটিকে একটি ছবি দেখানো হয়েছে। পছন্দ করিয়াই বই কি, না করিবার তো কোনো কারণ নাই। আমার মনকে বলে সে ছবি তার কোনো একটি বাক্সের মধ্যে লুকানো আছে। একলা ঘরে দরজা বন্ধ করিয়া একদিন নিরালা দুপুরবেলায় সে কি সেটি খুলিয়া দেখে না। যখন ঝুঁকিয়া পড়িয়া দেখে তখন ছবিটির উপরে কি তার মুখের দুই ধার দিয়া এলোচুল আসিয়া পড়ে না। হঠাৎ বাহিরে কারো পায়ের শব্দ পাইলে সে কি তাড়াতাড়ি তার সুগন্ধ আঁচলের মধ্যে ছবিটিকে লুকাইয়া ফেলে না। ওতে প্রশ্ন আসতে পারে যে তার ছবিটি কোথায় লুকাইয়া ফেলে, তার সুগন্ধ আঁচলে। দিন যায়, 1টা বৎসর গেল। মামা তো লজ্জায় বিবাহ সম্বন্ধের কথা তুলিতেই পারেন না। মার ইচ্ছে ছিল আমার অপমানের কথা যখন সমাজের লোক ভুলিয়া যাইবে তখন বিবাহের চেষ্টা দেখিবেন। এদিকে আমি শুনিলাম সে মেয়ের নাকি ভালো পাত্র জুটিয়াছিল, কিন্তু সে পণ করিয়াছে বিবাহ করিবে না। শুনিয়া আমার মন পুলকের আবেশে ভরিয়া গেল। আমি কল্পনা দেখিতে লাগিলাম সে ভালো করিয়া খায় না, সন্ধ্যা হইয়া আসে, সে চুল বাঁধিতে ভুলিয়া যায়, তার বাপ তার মুখের পানে চান আর ভাবেন আমার মেয়ে দিনে দিনে এমন হইয়া যাচ্ছে কেন। হঠাৎ কোনো দিন তার ঘরে আসিয়া দেখেন মেয়ের 2 চক্ষু জ্বলে ভরা। জিজ্ঞাসা করেন, মা তোর কি হয়েছে বল আমাকে। মেয়ে তাড়াতাড়ি চোখের জল মুছিয়া বলে, কই কিছুই তো হয়নি বাবা। বাপের এক মেয়ে যে, বড় আদরের মেয়ে, যখন অনাবৃষ্টির দিনে ফুলের কুঁড়িটির মতো মেয়ে একেবারে বিমর্ষ হইয়া পড়িয়াছে, তখন বাপের প্রাণে আর সইল না। তখন অভিমান ভাসাইয়া দিয়া তিনি ছুটিয়া আসিলেন আমাদের দ্বারে। তারপরে মনের মধ্যে সেই যে কালো রঙের ধারাটা বহিতেছে, সে যেন কালো সাপের মতো রূপ ধরিয়া ফস করিয়া উঠিল। সেগুলো বেশ তো, আর একবার বিবাহের আসর সাজানো হোক, আলো জ্বলুক, দেশ বিদেশের লোকের নিমন্ত্রণ হোক, তারপরে তুমি বোরের টোপর পায়ে দলবল লইয়া শোভা ছাড়িয়া চলিয়া এসো। এগুলো সব কল্পনা, যেরকমটা ওরা করেছে আমরা সেরকমটা করবো, এগুলো সব তার কল্পনা। কিন্তু যে ধারাটি চোখের জলের মতো শুভ্র, সে রাজহংসের রূপ ধরিয়া বলিল, যেমন করিয়া আমি একদিন দময়ন্তীর পুষ্পবনে গিয়াছিলাম, তেমনি করিয়া আমাকে একবার উড়াইয়া যাইতে দাও, উড়িয়া যেতে দাও। আমি বিরোহিণীর কানে কানে একবার সুখের খবরটা দিয়া আসি গে। তারপরে দুঃখের রাত পোহাইল, নববর্ষার জল পড়িল, ম্লান ফুলটি মুখ তুলিল। এবারে সেই দেয়ালটির বাহিরে রহিল সমস্ত পৃথিবীর আর সবাই, আর ভিতরে প্রবেশ করিল একটিমাত্র মানুষ। তারপরে আমার কথাটি ফুরালো। কিন্তু কথা এমন করিয়া ফুরাইল না, যেখানে আসিয়া তাহা অপ্রাণ হইয়াছে সেখানকার বিবরণ একটুখানি বলিয়া আমার লেখা শেষ করিয়া দিই। মাকে লইয়া তীর্থে চলেছিলাম। আমার উপরেই ভার ছিল, কারণ মামা এবারেও হাবড়ার পুল পার হন নাই। রেলগাড়িতে ঘুমাইতেছিলাম। ঝাঁকানি খাইতে খাইতে মাথার মধ্যে নানা প্রকার এলোমেলো স্বপ্নের ঝুমঝুমি বাজিতেছিল। হঠাৎ একটা কোন স্টেশনে জাগিয়া উঠিলাম। আলোতে অন্ধকারে মেশা সেও এক স্বপ্ন। কেবল আকাশের তারাগুলি চিরপরিচিত, আর সবই অজানা, অস্পষ্ট। স্টেশনের দ্বীপ কয়টা খাড়া হইয়া দাঁড়াইয়া আলো ধরিয়া এই পৃথিবীটা যে কত অচেনা, এবং যাহা চারিদিকে তাহা যে কতই বহু দূরে, তাহাই দেখাইয়া দিতেছে। গাড়ির মধ্যে মা ঘুমাইতেছেন, আলোর নিচে সবুজ পর্দা টানা, তরঙ্গ বাক্স জিনিসপত্র সমস্ত কে কার ঘাড়ে এলোমেলো হইয়া রহিয়াছে। তাহারা যেন স্বপ্নলোকের উলটপালট আসবাব, সবুজ প্রদোষের মিটমিটে আলোতে থাকা এবং না থাকার মাঝখানে কেমন একরকম হইয়া পড়িয়া আছে। এমন সময়ে সে পৃথিবীর সমস্ত অদ্ভুত রাত্রে কে বলিয়া উঠিল, শিগগির চলে আয়, এই গাড়িতে জায়গা আছে। মনে হইল যেন গান শুনিলাম। বাঙালি মেয়ের গলায় বাংলা কথা যে কি মধুর, তাহা এমনি করিয়া অসময়ে অজায়গায় আচমকা শুনিলে তবে সম্পূর্ণ বুঝিতে পারা যায়। কিন্তু এগুলাটিকে কেবলমাত্র মেয়ের গলা বলিয়া একটা শ্রেণীভুক্ত করিয়া দেওয়া চলে না। এ কেবল একটি মানুষের গলা। শুনিলেই মন বলিয়া ওঠে, এমন তো আর শুনি নাই। চিরকাল গলার সুর আমার কাছে বড় সত্য। রূপ জিনিসটি বড় কম নয়, কিন্তু মানুষের মধ্যে যাহা অন্তরতম এবং নির্বচনীয়,
আমার মনে হয় কণ্ঠস্বর যেন তারই চেহারা। আমি তাড়াতাড়ি গাড়ির জানলা খুলিয়া বাহিরে মুখ বাড়াইয়া দিলাম, কিছুই দেখিলাম না। প্ল্যাটফর্মের অন্ধকারে দাঁড়াইয়া গার্ড তাহার একচক্ষু লণ্ঠন নাড়িয়া দিল। গাড়ি চলিল। আমি জানলার কাছে আমি জানলার কাছে বসিয়া রহিলাম। আমার চোখের সামনে কোনো মূর্তি ছিল না, কিন্তু হৃদয়ের মধ্যে আমি একটি হৃদয়ের রূপ দেখিতে লাগিলাম। সে যেন একটি তারাময়ী রাত্রির মতো আবৃত করিয়া ধরে, কিন্তু তাহাকে ধরিতে পারা যায় না। ওগো সুরো, অচেনা কণ্ঠের সুর, এক নিমিষে তুমি যে আমার চিরপরিচয়ের আসনটির উপরে আসিয়া বসিয়াছ। কি আশ্চর্য, কি পরিপূর্ণ তুমি! চঞ্চল কালের ক্ষুদ্র হৃদয়ের উপর ফুলটির মতো ফুটিয়া আছ, অথচ তার ঢেউ লাগিয়া একটি পাপড়িও টলে নাই। অপরিমেয় কোমলতায় এতটুকু দাগ পড়ে নাই। গাড়ি লোহার মৃদঙ্গে তাল দিতে দিতে চলিল। আমি মনের মধ্যে গান শুনিতে শুনিতে চলিলাম। তাহার একটিমাত্র ধোঁয়া, গাড়িতে জায়গা আছে। আছে কি জায়গা? জায়গা যে পাওয়া যায় না, কেউ যে কাকে চেনে না, অথচ সেই না চেনাটুকু যে কুয়াশা মাত্র, সে যে মায়া, সেটা ছিন্ন হইলেই যে চেনার আর অন্ত নাই। ওগো সুধাময় সুর, যে হৃদয়ের অপরূপ রূপ তুমি, সে কি আমার চিরকালের চেনা নয়? জায়গা আছে, আছে, শীঘ্র আসিতে রাখিয়াছ। শীঘ্রই আসিয়াছি, এক নিমিষেও দেরি করি নাই। রাত্রে ভালো করিয়া ঘুম হইল না। প্রায় প্রতি স্টেশনেই একবার করিয়া মুখ বাড়াইয়া দেখিলাম। ভয় হইতে লাগিল, যাহাকে দেখা হইল না সে পাছে রাত্রেই নামিয়া যায়। পরদিন সকালে একটা বড় স্টেশনে গাড়ি বদল করিতে হইবে। আমাদের ফার্স্ট ক্লাসের টিকিট, মনে আসিছিল ভিড় হইবে না। নামিয়া দেখি প্ল্যাটফর্মে সাহেবদের আড়দালির দল আসবাবপত্র লইয়া গাড়ির জন্য অপেক্ষা করিতেছে। কোনো এক ফৌজের বড় জেনারেল সাহেব ভ্রমণে বাহির হইয়াছেন। 2-3 মিনিট পরেই গাড়ি আসিল। বুঝিলাম ফার্স্ট ক্লাসের আশা ত্যাগ করিতে হইবে। মাকে লইয়া কোন গাড়িতে উঠি সেই এক বিষম ভাবনায় পড়িলাম। সব গাড়িতেই ভিড়, দাঁড়ে দাঁড়ে উকি মারিয়া বেড়াইতে লাগিলাম। এমন সময় সেকেন্ড ক্লাসের গাড়ি হইতে একটি মেয়ে আমার মাকে লক্ষ্য করিয়া বলিলেন, আপনারা আমাদের গাড়িতে আসুন না, এখানে জায়গা আছে। আমি তো চমকিয়া উঠিলাম। সেই আশ্চর্য মধুর কণ্ঠ এবং সেই গানেই ধোয়া। জায়গা আছে? ক্ষণমাত্র বিলম্ব না করিয়া মাকে লইয়া গাড়িতে উঠিয়া পড়িলাম। জিনিসপত্র তুলিবার প্রায় সব সময় ছিল না। আমার মতো অক্ষম দুনিয়ায় নাই। সে মেয়েটি কুলিদের হাত হইতে তাড়াতাড়ি চলতি গাড়িতে আমাদের বিছানাপত্র টানিয়া লইল। আমার একটা ফটোগ্রাফ তুলিবার ক্যামেরা স্টেশনে পড়িয়া রহিল। গ্রাহ্যই করিলাম না। তারপরে কি লিখিব জানি না। আমার মনের মধ্যে একটি অখণ্ড আনন্দের ছবি কেটে গেছে। তারপরে কি লিখিব জানি না। আমার মনের মধ্যে একটি অখণ্ড আনন্দের ছবি আছে। তাহাকে কোথায় শুরু করিব, কোথায় শেষ করিব, বসিয়া বসিয়া বাক্যের পর বাক্য যোজনা করিতে ইচ্ছা করে না। এবার সেই সুরটিকে চোখে দেখিলাম। তখনও তাহাকে সুর বলিয়াই মনে হইল। মায়ের মুখের দিকে চাহিলাম, দেখিলাম তার চোখে পলক পড়িছে না। মেয়েটির বয়স 16 কি 17 হইবে, কিন্তু নবযৌবন ইহার দেহের মনে কোথাও যেন একটুও ভার চাপাইয়া দেয় নাই। ইহার গতি সহজ, দীপ্তি নির্মল, সৌন্দর্যের সুচিতা অপূর্ব। ইহার কোনো জায়গায় কিছু জরিমা নাই। আমি দেখিতেছি, বিস্তারিত করিয়া কিছু বলা আমার পক্ষে অসম্ভব। এমনকি সে যে কি রঙের কাপড় কেমন করিয়া পরিয়াছিল তাহাও ঠিক করিয়া বলিতে পারিব না। এটা খুব সত্য যে তার বেশে ভূষায় এমন কিছু ছিল না যেটা তাহাকে ছাড়াইয়া বিশেষ করিয়া চোখে পড়িতে পারে। সে নিজের চারিদিকের সকলের চেয়ে অধিক রজনীগন্ধার শুভ্র মঞ্জুরির মতো সরল বৃন্তটির উপরে দাঁড়াইয়া যে গাছে ফুটিয়াছে সে গাছকে সে একেবারে অতিক্রম করিয়া উঠিয়াছে। সঙ্গে 2-3টি ছোট ছোট মেয়ে ছিল। তাহাদিওকে লইয়া তাহার হাসি এবং কথার আর অন্ত ছিল না। আমি হাতে একখানা বই লইয়া সেদিকে কান পাতিয়া রাখিয়াছিলাম। যেটুকু কানে আসিতেছিল সে তো সমস্ত ছেলেমানুষের সঙ্গে ছেলেমানুষি কথা। তাহার বিশেষত্ব এই যে তাহার মধ্যে বয়সের তফাৎ কিছুমাত্র ছিল না।
ছোটদের সঙ্গে সে অনায়াসে এবং আনন্দে ছোট হইয়া গিয়াছিল। সঙ্গে কতগুলি ছবিওয়ালা ছেলেদের গল্পের বই। তাহারই কোনো একটা বিশেষ গল্প শোনাইবার জন্য মেয়েরা তাহাকে ধরিয়া পড়িল। এ গল্প নিশ্চয় তাহারা 20-25 বার শুনিয়াছে। মেয়েদের কেন যে এত আগ্রহ তাহা বুঝিলাম। সেই সুধাকণ্ঠের সোনার কাঠিতে সকল কথা যে শোনা হইয়া ওঠে। মেয়েটির সমস্ত শরীর মন যে একেবারে প্রাণে ভরা। তার সমস্ত চলার বলাই স্পর্শে প্রাণ ঠিকরাইয়া ওঠে। তাই মেয়েরা যখন তার মুখে গল্প শোনে, তখন গল্প নয় তাহাকেই শোনে। তাহাদের হৃদয়ের উপর প্রাণের ঝর্ণা ঝরিয়া পড়ে। তার সেই উদ্ভাসিত প্রাণ আমার সেদিনকার সমস্ত সূর্যকিরণকে সজীব করিয়া তুলিল। আমার মনে হইল, আমাকে যে প্রকৃতি তাহার আকাশ দিয়া বেষ্টন করিয়াছে, সে ওই তরুণীরই অক্লান্ত ও ম্লান প্রাণের বিশ্বব্যাপী বিস্তার। পরের স্টেশনে পৌঁছিতেই খাবারওয়ালাকে ডাকিয়া সে খুব খানিকটা চানা মুঠ কিনিয়া লইল এবং মেয়েদের সঙ্গে মিলিয়া নিতান্ত ছিল মানুষের মতো করিয়া কলহাস্য করিতে করিতে অসংকোচে খাইতে লাগিল। আমার প্রকৃতি যে জাল দিয়া বেড়া, আমি কেন বেশ সহজে হাসি মুখে মেয়েটির কাছে এই চানা এক মুঠা চাহিয়া লইতে পারিলাম না? হাত বাড়াইয়া দিয়া কেন আমার লোভ স্বীকার করিলাম না? মা ভালো লাগা এবং মন্দ লাগার মধ্যে দমনা হইয়াছিলেন। গাড়িতে আমি পুরুষ মানুষ, তবু ইহার কিছুমাত্র সংকোচ নাই। বিশেষত এমন লোভীর মতো খাইতেছে, সেটা ঠিক তাঁর পছন্দ হইতেছিল না। অথচ ইহাদের বেহায়া বলিয়াও তার ভ্রম হয় নাই। তাঁর মনে হইল, এ মেয়ের বয়স হইয়াছে কিন্তু শিক্ষা হয় নাই। মা হঠাৎ কারো সঙ্গে আলাপ করিতে পারেন না। মানুষের সঙ্গে দূরে দূরে থাকাটাই তাঁর অভ্যাস। এই মেয়েটির পরিচয় লইতে তার খুব ইচ্ছে, কিন্তু স্বাভাবিক বাধা কাটাইয়া উঠিতে পারিতেছিলেন না। এমন সময় গাড়ি একটা বড় স্টেশন আসিয়া থামিল। সেই জেনারেল সাহেবের একদল অনুষঙ্গী এই স্টেশন হইতে উঠিবার উদ্যোগ করিতেছে। গাড়িতে কোথাও জায়গা নাই। বারবার আমাদের গাড়ির সামনে দিয়া তারা ঘুরিয়া গেল। মা তো ভয়ে আড়ষ্ট। আমিও মনের মধ্যে শান্তি পাইছিলাম না। গাড়ি ছাড়িবার অল্পকাল পূর্বে একজন দেশি রেলওয়ে কর্মচারী, নাম লেখা 2খানা টিকিট গাড়ির 2 বেঞ্চের শিওরে মাথার দিকে কাছে লটকাইয়া দিয়া আমাকে বলিল, এ গাড়ির এই 2 বেঞ্চ আগে হইতেই 2 সাহেব রিজার্ভ করিয়াছেন। আপনাদেরকে অন্য গাড়িতে যাইতে হইবে। আমি তো তাড়াতাড়ি ব্যস্ত হইয়া দাঁড়াইয়া উঠিলাম। মেয়েটি হিন্দিতে বলিল, না, আমরা গাড়ি ছাড়িব না। সে লোকটি রোখ করিয়া বলিল, না ছাড়িয়া উপায় নাই। কিন্তু মেয়েটির চলিষ্ণুতার কোনো লক্ষণ না দেখিয়া সে নামিয়া গিয়া ইংরেজ স্টেশন মাস্টারকে ডাকিয়া বলিল। সে আসিয়া আমাকে বলিল, আমি দুঃখিত, কিন্তু। শুনিয়া আমি কুলি কুলি করিয়া ডাক ছাড়িতে লাগিলাম। মেয়েটি উঠিয়া 2 চক্ষে অগ্নিবর্ষণ করিয়া বলিল, না, আপনি যাইতে পারিবেন না। যেমন আছেন বসিয়া থাকুন। বলিয়া সে কোথায় ছেড়ে দিলাম শুনিয়া আমি কুলি কুলি করিয়া ডাক ছাড়িতে লাগিলাম। মেয়েটি উঠিয়া 2 চক্ষে অগ্নিবর্ষণ করিয়া বলিল, না, আপনি যাইতে পারিবেন না। যেমন আছেন বসিয়া থাকুন। বলিয়া সে দ্বারের কাছে দাঁড়াইয়া স্টেশন মাস্টারকে ইংরেজি ভাষায় বলিল, এ গাড়ি আগে হইতে রিজার্ভ করা। এ কথা মিথ্যা কথা। বলিয়া নাম লেখা টিকিট খুলিয়া প্ল্যাটফর্মে ছুড়িয়া ফেলিয়া দিল। ইতিমধ্যে আর্দালি সমেত ইউনিফর্ম পরা সাহেব দ্বারের কাছে আসিয়া দাঁড়াইয়াছে। গাড়িতে সে তার আসবাব উঠাইবার জন্য আর্দালিকে প্রথমে ইশারা করিয়াছিল। তাহার পরে মেয়েটির মুখের দিকে তাকাইয়া তার কথা শুনিয়া ভাব দেখিয়া স্টেশন মাস্টারকে একটু স্পর্শ করিল এবং তাহাকে আড়ালে লইয়া গিয়া কি কথা হইল জানি না। দেখা গেল গাড়ি ছাড়িবার সময় অতীত হইলেও আরেকটা গাড়ি জুড়িয়া তবে ট্রেন ছাড়িল। মেয়েটি, গাড়ি বলতে এখানে একটা কামরা বা বগি বা ডাব্বা ট্রেনের। মেয়েটি তার দলবল লইয়া আবার এক পত্তন চানা মুঠ খাইতে শুরু করিল। আর আমি লজ্জায় জানলার বাহিরে মুখ বাড়াইয়া প্রকৃতির শোভা দেখিতে লাগিলাম। কানপুরে গাড়ি আসিয়া থামিল। মেয়েটি জিনিসপত্র বাঁধিয়া প্রস্তুত। স্টেশনে একটি হিন্দুস্তানি চাকর ছুটিয়া আসিয়া ইহাদিওকে নামাইবার উদ্যোগ করিতে লাগিল। মা তখন আর থাকিতে পারিলেন না। জিজ্ঞাসা করিলেন, তোমার নাম কি মা? মেয়েটি বলিল, আমার নাম কল্যাণী। শুনিয়া মা এবং আমি দুজনেই চমকিয়া উঠিলাম। তোমার বাবা? তিনি এখানকার ডাক্তার, তার নাম শম্ভুনাথ সেন। তারপরেই সবাই নামিয়া গেল। অর্থাৎ কল্যাণীর বাবা
সোমনাথ কিন্তু সেখানে ডাক্তারি করছেন। এবার উপহার অংশ। তো এই গল্পের 4টি পরিচ্ছেদ আমরা পড়লাম বা 4টি অধ্যায়। যদি প্রশ্ন আসে যে অপরিচিতা গল্পে কয়টি অধ্যায় রয়েছে, আমরা বলবো 4টি। তো উপসংহার পড়াটা জরুরি বা কি হয় দেখিনি আমরা, মানে আকাঙ্ক্ষা থেকে যাবে, তো একটু পড়ে নিই। মামার নিষেধ অমান্য করিয়া মাতৃ আজ্ঞা ঠেলিয়া তারপরে আমি কানপুরে আসিয়াছি। কল্যাণীর বাপ এবং কল্যাণীর সঙ্গে দেখা হইয়াছে। হাত জোর করিয়াছি, মাথা হেঁট করিয়াছি। সোমনাথবাবুর হৃদয় গলিয়াছে। কল্যাণী বলে আমি বিবাহ করিব না। আমি জিজ্ঞাসা করিলাম কেন? সে বলল মাতৃ আজ্ঞা। কি সর্বনাশ, এর পক্ষেও মাতুল আছে নাকি? মাতুল অর্থাৎ মামা। অর্থাৎ একসময় অনুপমার মামার জন্য তার বিয়েটা ভেস্তে গেছে বা ভেঙে গেছে, এবার কন্যার মামাও আছে নাকি, এরকম অনুপমার মধ্যে একটা সংশয় বা জিজ্ঞাস্য। তারপরে বুঝলাম মাতৃভূমি আছে। সেই বিবাহ ভাঙার পর হইতে কল্যাণী মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করিয়াছে। কিন্তু আমি আশা ছাড়িতে পারিলাম না। সেই সুরটি যে আমার হৃদয়ের মধ্যে আজও বাজিতেছে, সে যেন কোন উপরের বাঁশি আমার সংসারের বাহির হইতে আসিল, সমস্ত সংসারের বাহিরে ডাক দিল। আর সেই যে রাত্রির অন্ধকারের মধ্যে আমার কানে আসেছিল, জায়গা আছে, সে যে আমার চিরজীবনের গানের ধোঁয়া হইয়া রহিল। তখন আমার বয়স ছিল 23, এখন হইয়াছে 27, এখনো আশা ছাড়ি নাই। কিন্তু মাতুলকে ছাড়িয়াছি, তো মামাকে ছেড়ে দিয়েছেন, আর মামার কথা তেমন পাত্তা দিচ্ছেন না বা মামার সঙ্গে যোগাযোগ নেই। নিতান্ত এক ছেলে বলিয়া মা আমাকে ছাড়িতে পারেন নাই। তোমরা মনে করেছ আমি বিবাহের আশা করি? না, কোনো কালেই না। আমার মনে আছে কেবল সেই এক রাত্রির অজানা কণ্ঠের মধুর সুরের আশা। জায়গা আছে? নিশ্চয় আছে, নইলে দাঁড়াবো কোথায়? তাই বৎসরের পর বৎসর যাই, আমি এখানেই আছি। দেখা হই, সে কণ্ঠ শুনি, যখন সুবিধা পাই কিছু তার কাজ করিয়া দিই, আর মন বলে এই তো জায়গা পাইয়াছি। ওগো অপরিচিতা, তোমার পরিচয়ের শেষ হইল না, শেষ হইবে না। কিন্তু ভাগ্য আমার ভালো, এই তো আমি জায়গা পাইয়াছি।